স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। শুরুতেই থাকছে বন্যা প্রসঙ্গ। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে রাত থেকে টানা বৃষ্টিতে চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমায় বন্যা কবলিত বুড়িচং এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে গোমতীর ভাঙনে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় নেমে গেছে বন্যার পানি, তবে পানি নামার পর স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সাধারণ মানুষের বাড়িঘর, কৃষিজমি থেকে শুরু করে সরকারি অফিস, স্থাপনা বন্যার ছোবল থেকে কিছুই রেহাই পায়নি। লক্ষ্মীপুরের রহমত আলী খাল, ভুলুয়া খাল, ওয়াবদা খাল দিয়ে পানি ঢুকছে, এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নোয়াখালীতে রাতভর টানা বৃষ্টি হওয়ায় বাড়ছে পানি। অতিবৃষ্টির পানিতে চাঁদপুরের হাইমচর উপজেলার 90 হেক্টর পানের বরজ এখন পানিতে নিমজ্জিত। এতে কৃষকরা অন্তত 10 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। অপরিবর্তিত আছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। জেলার 7.5 লাখ মানুষ এখনো পানিবন্দী। সেখানকার সবশেষ খবর জানবো সহকর্মী শাকিল মোল্লার কাছ থেকে। শাকিল, কুমিল্লার এখন বন্যা পরিস্থিতি কেমন এবং ত্রাণ তৎপরতা কেমন চলছে ওখানে? জি, কুমিল্লার গুমতির পানি কিন্তু বিপদ সীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির কিন্তু অপরিবর্তিত রয়েছে। গুমতির বাঁধ ভেঙে পানি প্রভাবিত হওয়ার ফলে কিন্তু বুড়িচং, ব্রাহ্মণপাড়া পাড়ার আরো নতুন করে 2-1টি গ্রাম প্লাবিত হয়েছে। অপরদিকে শালদা নদীর পানিও কিন্তু বাড়তে শুরু করেছে। অন্যদিকে কুমিল্লার মনোহরগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। মনোহরগঞ্জের 8টি উপজেলা কিন্তু সম্পূর্ণ পানিতে তলিয়ে গিয়েছে এবং এই উপজেলা শতভাগ পানিতে তলিয়ে যাওয়া হয়। লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে। কুমিল্লার ত্রাণ তৎপরতা বেশ বুড়িচং, ব্রাহ্মণপাড়ার দিকে গিয়ে থাকলেও কিন্তু নৌকা স্বল্পতা কিন্তু বরাবরের মতো আমরা যেটি বলছিলাম রয়ে গেছে। নৌকা স্বল্পতার কারণে তাল কার্যক্রম চালাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে পড়েছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কিন্তু ত্রাণ সামগ্রী এখনো তেমন পৌঁছেনি। যারা বানবাসী আছেন তারা যেমনটি জানিয়েছেন যে প্রয়োজনের তুলনায় কিন্তু তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে নেই। বিশেষ করে শিশু খাদ্যের অভাব রয়েছে। বন্যার পানির কারণে কিন্তু পানিবাহিত রোগের সৃষ্টি হয়েছে। খাবার, স্যালাইন সহ পানি যে এই রোগের ঔষধের কিন্তু একটা সংকট দেখা দিয়েছে। পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছে তারা কিন্তু মানবতর জীবন যাপন করছে। একসাথে অনেক লোক একসাথে বসবাস করার ফলে কিন্তু তাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছে। কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছেন 224টি মেডিকেল টিমের মাধ্যমে কিন্তু কুমিল্লা জেলার স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় কিন্তু অনেক অপ্রতুল। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানকে কিন্তু আমরা স্বাস্থ্য চিকিৎসা দিতে আমরা দেখেছি এবং ওষুধ বিতরণ করতে দেখেছি, যা প্রয়োজনের তুলনায় আসলে অপ্রতুল। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় আছেন আমাদের বরগুনা প্রতিনিধি শাহ আলী। তার কাছে জানবো সবশেষ তথ্য। শাহ আলী, আপনি নোয়াখালীর কোন এলাকায় আছেন এখন এবং সেখানকার বন্যা পরিস্থিতি কেমন? যেমনটা জানতে চাইছিলেন, আমি হচ্ছে নোয়াখালীর মাইজদি রয়েছে এবং মাইজদি যে পৌর সুপার মার্কেট রয়েছে সেই পৌর সুপার মার্কেটের সামনে রয়েছে এবং সেখানে যে পানিবন্দী এই এলাকার হাজার হাজার মানুষ। আমি যদি বলি যে এখানে প্রায় 8টি উপজেলায়
প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছেন। এখন পর্যন্ত যে ত্রাণ সামগ্রী আসছেন সেটা আসলে সেই দুর্গম এলাকায় পৌঁছাতে পারছেন না, এবং যেই সকল মানুষগুলো আশ্রয় প্রকল্পে রয়েছে তারা কিন্তু অনেকেই অনাহারে রয়েছেন। আমাদের কাছে খোঁজ রয়েছে এই পানিতে ডুবে এবং সাপের কামড়ে মারা গেছেন 10 জন নোয়াখালীতে। এছাড়াও যে পানিবাহিত রোগে কিন্তু এই নোয়াখালী জেনারেল হাসপাতাল রয়েছেন, সেই হাসপাতালে কিন্তু একাধিক লোক ভর্তি রয়েছেন। চরম কিন্তু সংকট রয়েছেন খাবার পানি। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যেই সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন সেগুলো কিন্তু আসলে যেগুলো কাছাকাছি রয়েছে সেগুলো যাচ্ছেন, এবং যেগুলো আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে সেগুলো প্লাবিত রয়েছেন, এবং আশ্রয়ণ প্রকল্পগুলোতে প্রায় আমরা দেখেছি প্রায় 2 লক্ষ মানুষ, 1000-এর উপরে আশ্রয় প্রকল্প রয়েছে, প্রায় 2 লক্ষ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন, এবং প্রতিদিনই কিন্তু পানি বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি রাত থেকে যে ভারী বৃষ্টি এবং বজ্রপাত ছিল, এর কারণে পানি কিন্তু আরও বৃদ্ধি পেয়েছেন। আমার এই পিছনের দিকটা হচ্ছে যে প্রশাসনিক এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়, সেই জেলা প্রশাসক কার্যালয় যেতে হলেও কিন্তু এখানকার মানুষের কিন্তু অন্য পথ নিতে হয়। এছাড়া যে সকল বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোও কিন্তু এখন পর্যন্ত নাজুক অবস্থায় রয়েছেন, যার কারণে পানি আরও বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছেন। পর্যাপ্ত পরিমাণ এখনও ত্রাণের দরকার, বিশেষ করে যে শিশু খাদ্য রয়েছে সেটা কিন্তু পাচ্ছেন, এবং গবাদি পশুগুলো উঁচু জায়গায় নেওয়ার মতো কিন্তু অনেক গবাদি পশু মারা গিয়েছেন। এই ছিল নোয়াখালী মাইজদী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী। ডেঙ্গুতে চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত মারা গেছেন 23 জন, যা এই বছরে 1 মাসে সর্বোচ্চ মৃত্যু। আর 8 মাসে মারা গেছেন 79 জন। বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টি ও বন্যার কারণে এডিস মশা দ্রুত বংশ বিস্তার করবে, তাই এই বিষয়ে এখনই নজরদারি প্রয়োজন। অন্যথায় আগামী মাসে আরেকটি দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। জুলাই আগস্ট জুড়ে গণ অভ্যুত্থানের কারণে ডেঙ্গুর খবর পিছিয়ে পড়ে, কিন্তু এরপরে শুরু হয় ভারী বৃষ্টি ও বন্যা। ফলে চলতি মাসে প্রায় 5,500 ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন, যা আলোচনায় আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের 27 আগস্ট পর্যন্ত দেয়া তথ্যে জানা যায় এই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 23 জন মারা গেছেন। এরই মধ্যে সিটি কর্পোরেশনগুলো থেকে মেয়রদের অপসারণ করে প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই মশা নিধন সহ অন্যান্য কাজে গতি আসা উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। প্রশাসকরা তো সিস্টেম যেহেতু জানে, তাদের কাছে তো অর্থ তো কম বেশি অর্থ আছে, একদম যে নাই তা তো না। তো সেগুলোকে মানে যতটুকু আছে সেইটাকে কাজে লাগাতে হবে। আগামী মাসে ডেঙ্গু রোগী বাড়তে পারে এমন শঙ্কার কথা জানিয়ে বিষয়টি নিয়ে এখনই কাজ করতে হবে বলে মনে করেন তিনি। যখন নাকি বৃষ্টি শেষ হয়ে যাবে, তারপরে বন্যার পানি নেমে যাবে, অনেক গর্ত, এখানে নালা ইত্যাদিতে পানি জমে থাকবে, ওইখানে মশা ডিম পারবে এবং মশার উপদ্রব হবে। ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ তার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে 100টি বসতি দখলে নিয়েছে। চলতি মাসের শুরুতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের পর বসতি দখলে নেওয়ার এই দাবি করল তারা। এছাড়া রাশিয়ার প্রায় 600 সেনা সদস্যকে বন্দী করার কথাও জানিয়েছে ইউক্রেন। এর আগে রুশ ভূখণ্ডের 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছিল ইউক্রেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের উল্লেখযোগ্য অনুপ্রবেশ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45টায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে আসর শুরুর পর নেপালের বিপক্ষে 2-1 ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তাই সেমিতে আসরের সবচেয়ে শক্তিশালী দল ভারতকে হারালেও তারা স্বস্তি বা নির্ভর হওয়ার সুযোগ নেই বাংলাদেশের।
বাংলাদেশ কোচ মারুফুল হক বিশ্বাস করেন, নিজের পরিকল্পনা ও কৌশল অনুযায়ী খেলতে পারলে ট্রফি উঁচিয়ে ধরতে পারবে তারা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। বন্যা নিয়ে তাদের প্রতিবেদন, ত্রাণ বিতরণের সমন্বয়হীনতা। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা এই 4 জেলার বানভাসী মানুষ এক সপ্তাহেরও বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছে। কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের অপেক্ষায় অনেকে। এছাড়াও পানিবন্দী মানুষের সংখ্যা কমে আসছে, মৃত্যু বেড়ে 27। এরপরে দ্বিতীয় শিরোনামটি হচ্ছে, আইন লঙ্ঘন করে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার। বেশি ব্যবহৃত হয়েছে রাইফেল, শটগান ও পিস্তল। আন্দোলন দমনে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি করেছে, ব্যবহৃত হয়েছে হেলিকপ্টার। হোয়াইট হাউসের বিবৃতি প্রসঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ নেই। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত যেভাবে উদ্বেগের দৃষ্টিতে দেখতে চাইছে, যুক্তরাষ্ট্র তা থেকে ভিন্ন মত পোষণ করছে। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ দাখিল। এছাড়াও রুশ রাষ্ট্রদূতের সাথে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া, এমনটাই জানিয়েছেন রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। এছাড়া গুম হওয়া ব্যক্তিদের তালিকা করতে 5 সদস্যের কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততাও বের করা হবে। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। বন্যা নিয়ে তারা প্রধান শিরোনাম করেছে, ত্রাণ বঞ্চিত হাজার হাজার পরিবার। ফেনীতে বন্যার উন্নতি, নোয়াখালী কুমিল্লায় অবনতি। এছাড়া তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে, নিষেধাজ্ঞার পরও 290 কোটি টাকায় ড্রেজার ক্রয় টেন্ডার। আওয়ামী লীগ সরকারের শেষ কার্যদিবস 4 আগস্ট, টেন্ডার ফাইনাল উপস্থাপন। এরপরে আমার হাতে আছে বণিক বার্তা। তাদের বিশেষ প্রতিবেদন করেছে, সারের চাহিদা প্রায় 69 লাখ টন, দেশে মজুদ আছে মাত্র 18 লাখ টন। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল।